মোটামুটি 1:30 বাজে। করুণ থেকে করুণ ফোনের যদি কান্না যদি হয়, আশেপাশে একটা বাড়ি ঘর একটা কিচ্ছু নাই, কোথা থেকে যে আসতেছে কান্নার আওয়াজ। ঠিক আছে, আমি বললাম এইটা কি তোমরা রোজ পাও? দাদা এটা আমরা রোজ পাই, ওগুলার মধ্যে কান দিয়ে না তো। ঘড়িতে বেলা 11টা, শনিবার। আমি ইন্দ্রনীল, আর আপনারা দেখছেন ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গল, যেখানে চ্যানেলের সাবস্ক্রাইবাররা নিজেদের জীবনে ঘটে যাওয়া কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা নিজের সাথে ঘটে যাওয়া এমন কিছু অতিলৌকিক ঘটনা শেয়ার করে থাকেন যা আমাদের চিন্তা ভাবনার বাইরে। আমাদের উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং আমাদের মনে হয় আমাদের চ্যানেলে এই সব ঘটনাগুলো আপনাকে আরও বেশি সজাগ করে তুলবে। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের ঘটনায়। এটা 2019-এর ঘটনা। তুমি জানো যে আমি একটা স্টিল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি। তো আমি আমার কোম্পানির নাম নেব না, ঠিক আছে। তো এখানে আমাদের একটা প্লট আছে, মানে অ্যাকচুয়ালি এক নারান্দা বলে আমাদের কন্ট্রাক্টর আছে। তো বেসিক্যালি স্টোরিটা তারই, ঠিক আছে। এখানে আমি ঘটনাচক্রে আমি ঢুকে গেছি। এরকম ঢুকে গেছি যে সে একটা প্লট কিনেছে খুবই সস্তায়, একটা ভালো একটা, মানে এত সস্তায় এসব জায়গায় এরকম একটা জমি পাওয়া যায় না, তাও এতটা বড়। এটা বলছে আলিপুরদুয়ারেরই কথা, ঠিক আছে, কিন্তু আলিপুরদুয়ার থেকে অনেকটা ভেতরে। এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে তোমার হচ্ছে বলে পানবাড়ি। যদি তুমি সার্চ করো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টু পানবাড়ি, দেখিয়ে দেবে। ডুয়ার্সের জঙ্গল আছে, তো ডুয়ার্সের জঙ্গলের সাইডে। তো ওর কনসেপ্ট ছিল যে এখানে একটা টুরিস্ট আছে, তো সবাই থাকতে চায়, তো এখানে একটা মানে এই টাইপের একটা কিছু একটা বানাবে। তো সেই ক্ষেত্রে যখন ও বাড়ি ঘর তৈরি করতে রডের প্রয়োজন হয়, তো ঘটনাচক্রে আমার কাছে কল আসে। ঠিক আছে, কথাবার্তা হয়, তো আমি মেটেরিয়াল দিই, জায়গা দেখলাম কি জায়গা আছে না আছে, সব ঠিক আছে। নেক্সট 8 মাস পর আমি এখন ডাইরেক্ট কারণ ওনার সাথে কিন্তু আমার শুধু বিজনেসই খাতির ছিল, এর থেকে কোনো কিছু ছিল না। তো আমি তারপরের থেকে মেটেরিয়াল পড়ার পরে 8 মাস পরের ঘটনাটা একদম ডাইরেক্টলি আমি ঢুকছি। আমি যে ইঞ্জিনিয়ারকে যে বলেছিলাম যে প্লটটা বানাতে, তোমাকে আগে জায়গাটা একটু আমি বলি জায়গাটা কিরকম ছিল আগে। জায়গাটা যখন ও কিনেছে, টোটালটা একটা ঘন জঙ্গল, বড় বড় গাছ আছে, সুপুরি গাছ আছে, জাম গাছ আছে, কয়েকটা বট গাছ আছে। এবার একদম পেছনে একটা বিশাল বড় পুকুর আছে, পানাওয়ালা পুকুর আছে, এবং তার পাশে একটা বিশাল বড় গাছ আছে। ওটা কি গাছ আমি বলতে পারবো না। তো ওই জায়গাটার মধ্যে একটা পুরো একটা বাড়িও আছে, পোড়া বাড়ি, কিন্তু বাড়িটা ভেদ করে একটা বট গাছ উঠেছে। সব ক্লিন করা হয়, সব পরিষ্কার করা হয়, এবং জায়গাটার পেছনে যে পুকুরটার গাছটা আছে, তো ওখানে যদি ও মানে গাছটা নাও কাটে কোনো প্রবলেম নেই, কিন্তু কন্ট্রাক্টর নারান্দা চাইছিল যে আমি এখানে একটা প্লট বানাবো, এখানে আমি একটা রিসোর্ট টাইপ বানাবো, তো পরিষ্কার থাকাটাই ভালো। একদম বাউন্ডারি ওয়াল ফল দিয়ে, তো ওই সাইডটা দিয়ে ও করবে। হ্যাঁ, তো সব কটা গাছ কেটেছে একদম লাস্ট কর্নার, এটা না কাটলেও কোনো ব্যাপার না, প্রয়োজনই নেই। তো গাছটা কাটতে যাবে, যতবার কাটতে যাচ্ছিল শুধু ওই গাছটা অতবার ব্লেড গুলো নষ্ট হয়েছে, মানে সেগুলো চেন গুলো নষ্ট হয়েছে, কিছুতেই কাটতে পারলো না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, কাটতে পারলো না। তো ওইখানে অনেকে বললো যে বাবু ছেড়ে দিন, কাটার দরকার নেই, কি না কি হবে না হবে, ঠিক আছে, এটা আপনার তো কোনো কিছু করবে না। তো উনিও চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে। যে জায়গায় গাছটা আছে, মানে ওইখানে ওনার কোনো প্ল্যানিংই নেই, মানে ওইখানে কিচ্ছু হবে না ওখানে। তো ওখানে মানে ডাস্টবিন ফেলবে, তো ওই টাইপের একটা মানে জোন উনি একটা বেছে নিয়েছে। তো আমি ওখানে ওটাই করবো, ঠিক আছে। ফার্স্ট ফ্লোর হয়েছে। সেকেন্ড ফ্লোরে যখন ওর কাজ যখন হচ্ছে, তখন আমার কাছে একদিন রাত্রিবেলায় মোটামুটি 10:30টার দিকে একবার ফোন, যে সুমিত বাবু কেমন আছেন? বলছে হ্যাঁ ভালো আছি, আপনি বলুন কি খবর? একবারও এলেন না। বলছে সেই এসছিলাম দাদা, আর তো সময় হয় না। তো বলছে আমি দাদা কাজ ঠিক করে করতে পারছি না, খুব সমস্যায় ভুগছি। আমি বললাম কেমন সমস্যা দাদা? এত সুন্দর প্লেস আছে, সমস্যা তো হওয়ার প্রয়োজন নেই, এত বড় রাস্তাঘাট, পাকা রাস্তা, আপনার কোন রকম কোনো অসুবিধা হবে না? অসুবিধাটা সেরকম নয়, আমি অনেক কটা বুকিং নিয়ে ফেলেছি, আমাকে তো টাইম টু টাইম এটাকে শেষ করতে হবে।
সেকেন্ড ফ্লোরটা বানানোতে ও বাধা পড়েছে। বাধাটা কি পড়েছে যে ও তো দিন রাত কাজ করাচ্ছিল, বুঝতে পারলে তো, সময়ের আগে মানে শেষ করতে হবে ওটা। তো রাত্রিবেলা কেউ কাজ করতে চাইছে না। আগে আগে এরকম প্রবলেম হয়নি, তো গত 7-8 দিন ধরে প্রবলেম হচ্ছে যে কেউ কাজ করতে চাইছে না। আমি বললাম যে কেন, কি প্রবলেম? বলছে মিস্ত্রিদের নাম ধরে, এক একজনের এক এক নাম থাকে, কি জানি নিজের থেকে নাম ধরে ডাকে, নামার পর দেখে কেউ নেই। মিস্ত্রিরা বলছে যে আমি রাত্রিবেলা কাজ করবো না দাদা, মনে হচ্ছে আমি যখন নিচতলার থেকে যখন উপরে যাচ্ছি কে জানে রুমের থেকে তাকিয়ে থাকে। তো অনেকের বলে শরীর ভার হয়ে যাচ্ছে, অনেকে ভয়ও পেয়েছে, জ্বর চলে এসছে। তো কেউ কেউ বলছে যে গাছটা রাত্রিবেলা স্যার গাছের ডালগুলো কাঁপে, মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে থাকে। তো বিভিন্ন রকম সমস্যা আসছে আমার। তো আমি কি করব, আমি মাথায় কাজ করছি না। আমার আচ্ছা ঠিক আছে, সানডে আছে, আমি আসছি। তো এরকম সানডে করে দিনের বেলা আমি গেছিলাম। তারপরে আমি বললাম যে আপনি এই গাছটা কাটেননি কেন? ঠিক আছে, বলে কি না এই গাছটা না আমি কাটতে পারলাম না, এরকম এরকম ব্যাপার হয়েছে। তখনই আমার খটকা লাগলো। তার মানে আমার লাইফে একটা এরকম একটা হয়েছে, মানে আমি তখনই বুঝতে পারছি যে কিছু না কিছু তো আছে, রহস্য আছে একটা। ঠিক আছে দাদা, আজকে রাত্রে কাজ হবে? বলছে কি হ্যাঁ কাজ তো হবে, কিন্তু কেউ করতে চাইছে না। আপনি একটু কথা বলুন না, আপনাকে তো এরা সবাই চেনে। ঠিক আছে, আমার খুব উপকার হয়। আমি বললাম, এখানে গেলাম যে দাদা কেমন কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে, আমার রড গুলো কিরকম আছে, ঠিক আছে, ঠিক মতন বেন্ডিং হচ্ছে নাকি, যেটা আমার কোম্পানি যে নলেজে কথা বললাম। বলার পরে বলছে আপনার রাত্রিবেলা কাজ করবেন তো? না দাদা রাত্রিবেলা তো কাজ করবো না। কেন দাদা, কি সমস্যা হচ্ছে? না দাদা মনে হচ্ছে মানে নিচে কেউ নামতে চায় না, উপরে উঠলে, বুঝতে পারলে তো। ওদের যদি বাথরুমও যাবে, ওরা 2-3 তলার উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম করবে, ওরা তো নিচে নামবে না। ঠিক আছে, মানে ওদের মনে এতটা ভয়। ঠিক আছে, নিচে ওরা কিছুতেই নামবে না রাত্রেবেলা। ওরা নিচে না, একবার উপরে উঠবে, ওরা নিচে নামবে না। ঠিক আছে, আর নচেত কাজই করবে না। তো কেন ওটা কি প্রবলেম? আমার ভয় লাগে এরকম এই ব্যাপার আওয়াজ পাওয়া যায়, পুকুর পাড়ের যে গাছটা আছে ওই গাছের মধ্যে ওরকম দেখা যায়। আমার আচ্ছা ঠিক আছে, আজকে রাতটা আমি থাকবো। তো আমি আমার ওয়াইফকে বললাম যে ও আজকে আমার এখানে একটা কাজ আছে, আমি যাবো, এরকম এরকম ব্যাপার আছে। আমার ওয়াইফ সাধারণত না বলে না। ঠিক আছে, ঠিক আছে থাকো, যাও। আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমার বাড়ির থেকে ওনার বাড়ি মোটামুটি 4-5 কিলোমিটার ডিফারেন্স। তো ওনার 4 হুইলার আছে, তো ওনার গাড়ি করে আমরা বেরোবো। আমার গাড়িটা ওনার গ্যারেজে ঢুকাবো, বাইকটা ঢুকাবো। তো রীতিমতন হলো, উনি খাওয়া দাওয়া করলেন, আমিও এসেছি, গাড়িটারে ঢুকিয়ে আমরা গেছি। তুমি বিশ্বাস করবে না, তখন রাত্রি বাজে মোটামুটি 11:30-12টা। জায়গাটা এতটা ভয়ঙ্কর হতে পারে, মানে রাত্রে, মানে চারপাশ তো জঙ্গল, ওটা তো জঙ্গল এরিয়া। তুমি দূরের থেকে একটা ট্রাক আসছে দেখা যাচ্ছে, মানে হাইওয়ে তো। ঠিক আছে, মানে ওখানে থাকা মানে মানে রীতিমতন তখন আমি মানে চিন্তা করলাম যে এরা ঠিকই আছে, এদের বেসিক এটা ভয় পাওয়ার এদের কারণ আছে, কিন্তু ভৌতিক কোনো ব্যাপার আছে নাকি সেটা আমাকে আজকে বুঝতে হবে। বুঝতে পারলে, মানে পরিবেশটা ভয়ানক, একদম খুবই ভয়ানক। আমি তখন বুঝে গেলাম যে আমি 80% শিওর যে এরা হয়তো বাদর, মানে আশেপাশে আছে, বাদর লাফায়, তো গাছপালা নড়ে, তো রাত্রিবেলা তো এরা ভয় পাইছে। তো ঠিক আছে, কিন্তু আমি যখনই গ্যারেজে উনি গাড়িটা রাখলো, আমিও ঢুকলাম, উনি একসাথে হাঁটতেছি, ওনার আর আমার সেম দুজনে একসাথে বললাম আচ্ছা শরীরটা কি কিরকম ভারী ভারী হচ্ছে না? দুজন একসাথে বলেছি, মানে কিরকম লাগছে বলো তো শরীরটা, মানে খুব ওয়েট, পিঠে কোনো ওয়েট নিয়ে আমি চলছি। ঠিক আছে, সিঁড়িগুলো যে মানে ভালো লাগছে না উঠতে। এটা হতে পারে আমি সানডে আমি প্রচন্ড মানে খুব ইসে হয়েছে, শরীরটা ক্লান্তি আছে, সারা সপ্তাহ কাজ করি, হতে পারে আর তো। ঠিক আছে, এত ঘামারা, মোটামুটি তুমি টেম্পারেচার আমাদের এখানে হার্ডলি 35-36 থাকে। ঠিক আছে, তো আমার যতটুকু যা মনে হয় তখন টেম্পারেচার 40 আপ ছিল, 45-এর আপ ছিল, ভুল বললাম, 45-এর আপ ছিল। প্রচন্ড গরম লাগছিল, মানে প্রচন্ড হিট। ওই রুমগুলোতে
এবং চারপাশে জঙ্গল। তুমি জানবে যখন জঙ্গল থাকে তখন এখানে অক্সিজেন বেশি থাকে। তো এতটা হিট হওয়ার কথা না, মানে পরিবেশটা এরকম নয়। ঠিক আছে, ওখানে গিয়ে বসলাম। ওরা দেখে যে কি খুশি হয়েছে আমাদেরকে দেখে, মানে তোমাকে বিশ্বাস করাতে পারবো না, খুব খুশি। আর একটু বাদে বাদে ওরা বলছে, দাদা যাই হয়ে যাক আপনারা কিন্তু নিচে যাবেন না। আমি কেন নিচে যাবো না? লাইট টাইট নাই, কোথায় কোথায় আমার রড কাটা আছে, ইট ফেলানো আছে, ঠিক আছে, সিঁড়ির মধ্যে রেলিংও নেই। আপনি প্রথমবার এসেছেন, আপনার কোনো আইডিয়াও নেই। ভ্যালিড রিজন দিয়েছে আমাদের, ঠিক আছে, পড়ে গেলে কিছু একটা হয়ে যাবে দাদা, আর এখান থেকে অনেকটাই দূর, আমরা চাই না, আপনি এসছেন, আমি খুব খুশি হয়েছি। এটা একদম ভ্যালিড রিজন। আচ্ছা ঠিক আছে। মোটামুটি 1:30 বাজে। করুণ থেকে করুণ শুনে যদি কান্না যদি হয়, আশেপাশে একটা বাড়ি ঘর একটা কিচ্ছু নাই, কোথা থেকে যে আসতেছে কান্নার আওয়াজ। ঠিক আছে, আমি বললাম এইটা কি তোমরা রোজ পাও? দাদা এটা আমরা রোজ পাই। ওগুলার মধ্যে কান দিয়ে না তো, করুণ কান্না, চাপা কান্না একদম, মানে ওর মনে সর্বস্ব হারা, মানে ওর কিচ্ছু নাই, বুঝতে পারলা তো? মানে মানে ছাতি পিটে যেরকম করে কান্না করে না, মানে ওরকম করে কাঁদতেছে। কান্নাটা শুনলে, মানে কেউ মারা গেলে যদি যেরকম মানুষের বাড়িতে যেরকম কান্নার আওয়াজ শোনা যায়, ঠিক আছে, করুণ কান্নার আওয়াজ। সব থেকে ইন্টারেস্ট ব্যাপার হলো কি জানো, তারপরে হাসির আওয়াজ। মোটামুটি 3-4টা কান্নার আওয়াজটা মানে কিরকম হয় বলো তো? এই কান্নার আওয়াজটা শুরু হলো, 10-15 মিনিট বন্ধ হলো, মনে হচ্ছে নিচতলায় কেউ যেন আছে, পুরো হাসি ঠাট্টা হচ্ছে একদম স্পষ্ট। তখন আমি জিজ্ঞাসা করলাম যে দাদা জিনিসটা তোমার ভালো লাগতেছে না? পরিষ্কার বললাম, ঠিক আছে, কারণ আশেপাশে কোনো বসতি নেই, আর কোনো লেডিস কোনো ওয়ার্কার নেই যে আমি লেডিস মানে হিসেবে পাবো। আমি হাসির কথা মেনে নিলাম, আমার কাছে এখানে ওয়ার্কার আছে, ছেলে মানুষ আসছে, আমি মেনে নিলাম। কিন্তু এখানে আমার কোনো লেডি কোনো ওয়ার্কার নেই, বা আমার যে সিকিউরিটি যে আছে, আমার সিকিউরিটিও লেডি না। তো কান্নার আওয়াজটা আসলো কোথার থেকে? 1 কিলোমিটারের মধ্যে তুমি কোনো বাড়ি পাবো না। তো উনি বললো, হ্যাঁ দাদা এরকম তো হচ্ছে। তখন একজন বললো, দাদা এইটাই হয়, আমার খুব ভয় লাগে, আর আপনাকে একটা জিনিস দেখাই, আপনি যদি একটু কাইন্ডলি যদি একটু দেখেন ভালো লাগবে। সাধ্যের মধ্যে, ঠিক আছে, একজন সাহস করে এসে বললো আমাকে। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে গেল এই প্রান্ত থেকে ওই প্রান্ত, মানে আমি ছাদের উপরে হাঁটতেছি, আমাকে দেখালো পুকুর পাড়ের সাইডটা। তুমি বিশ্বাস করবে না, পুকুরের জলগুলা না কিরকম ঢেউয়ের মতন করছে। মানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, পূর্ণিমার রাত, চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, পুকুরের জলটা কিরকম যেন। আর দেখবে তুমি অনেকক্ষণ অন্ধকারে থাকতে থাকতে তোমার কিন্তু একটা কম আলোতে একটা ভিজিবিলিটি একটা চলে আসে, চোখটা তখন আমার দেখতে পায়। তো এখানে আমি এসছি, অনেকক্ষণ হয়ে গেছে আমার, ঠিক আছে। তো আমি দেখছি এরকম করে নড়ছে, আর কি কান্নার আওয়াজ, কান ফাটানো কান্নার আওয়াজ, মানে বুঝতে পারলাম এটা এখান থেকে আসছে। আর যে বড় যে গাছটা বললাম, যে গাছটাকে আমি জানি না এটা কি নাম বলে, এটা ঝিরি পাতা, বিশাল বড় গাছ, বিশাল বড় গুড়িয়ের। তো গাছটা দেখি, মানে গাছটার উপর থেকে কে যেন লাফছিল, পুকুরের মধ্যে যেমন একটা বড় বোল্টার ফেলা যেরকম আওয়াজ হবে, এরকম একটা আওয়াজ হলো। রীতিমতন আমিও ভয় পেলাম, ওখান থেকে আমি চলে আসলাম। আমি তখন বললাম, দাদা এখানে তো এরকম হচ্ছে। উনি তখন আমাকে স্বীকার করলো যে দাদা তুমি এগুলো আর বিশেষ কিছু বললো না, আমার কাজটা বন্ধ হয়ে যাবে। মানে নারায়ণদা, মানে তার মানে আপনি এগুলো জানতেন? বললাম, দেখো দাদা, আমার তো টাকা পয়সা নিয়ে ফেলছি মার্কেট থেকে, ওকে তো কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। বললাম, এটা কোনো কথা? আপনি আমাকে আগে বলবেন না, আপনি আমাকে ডাইকে নিয়ে আসলেন। তখন আমি একটু অফেন্ডেন্ট হই, ঠিক আছে, আপনি জানি বুঝে আপনি আমাকে নিয়ে আসলেন, আপনি আমাকে সত্যি কথা বলতেন, ওইরকম ভাবে আমি রেডি হয়ে আসতাম। আমার একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি জানি আমার সাথে কি কি আনতে হবে, আমাকে কি কি করতে হবে। তো বলো, দাদা এরকম এরকম ব্যাপার। তখন আরেকটা ওয়ার্কার আমাকে বলো, দাদা নিচতলায় জানি কে জানি হাঁটে, আপনি কান দিয়ে শুনেন। একদম 2 স্টেপ সিঁড়ির থেকে নামলাম,
দেখবা আন্ডার কন্ট্রাকশনে তুমি যখন হাঁটবে না, একটা খসখস খসখস আওয়াজ পাওয়া যায়, মানে বালু বালু পড়ে আছে, পাথর পড়ে আছে। মানে যেখানে যে কোনো মানুষ চপ্পল পরে মানে বা যাই পরে হাঁটুক, একটা আওয়াজ পাওয়া যায় রীতিমতন। শুধু একটা না, 4-5 জন যে মানে নিচতলা যে হাঁটাচলা করতেছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর লাস্ট আমরা যেখানে গাড়ি রাখছিলাম, যে ওয়ালটার মধ্যে দুম 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 আওয়াজ হচ্ছে, মানে কেউ ওটাকে লাথি মারছে, না হলে জোরে জোরে ঘুষাচ্ছে বা কিছু দিয়ে ওয়ালের মধ্যে গুঁতোচ্ছে। আমার গা তো একদম, মানে তখন আমি এতটা ভয় পেয়েছি, আমার গা মানে আমার শরীর একদম পুরো জ্বালায় উঠছে আমার একদম। আর আমার নারায়ণদাকে আমি মনে মনে প্রচুর বলতেছি যে তোমার এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ আমি আনরেডি ভাবে, মানে আমি রেডি না। তুমি আমাকে বলতা, আমি তখন নারায়ণদাকে বললাম, নারায়ণদা আমি অবশ্যই আসতাম, আমি রেডি হয়ে আসতাম, আমি ফেস করতাম জিনিসটাকে। কিন্তু আমার ফেস করার মতন আমার ইসে নাই, মানে সাহস নাই এখন, কারণ আমি রেডি নই আমি। তখন আমি চিন্তা করতেছি, তাহলে আমি বুদ্ধি করতে পারতাম, আমি ঠিক আছে। সেই দিনটা কাটলো, রাতটা কাটলো, বুঝতে পারলে। পরের মঙ্গলবার আমি ছুটি নিলাম, মানে যেদিন আমি গেছিলাম সেদিন সানডে ছিল, মঙ্গলবার নিলাম আমি ছুটি নিয়ে আমি রেডি হলাম। আমি ফোন করলাম নারায়ণদাকে, নারায়ণদা আজকে আমি রাত্রিবেলা যাব, আপনি যাবেন? দাদা একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে গেছে, আমার মেয়ে খুব অসুস্থ, ঠিক আছে, সারা শরীরে ব্যথা, পেট ব্যথা করতেছে, ডাক্তার দেখালাম, টেস্ট দিল, কিন্তু সবকিছু নর্মাল, আমার ভালো লাগতেছে না। আপনি কি যাবেন না? বলে না আমি যাবো না। আমি বললাম তাহলে একটা কাজ করুন, আপনার গাড়িটা আমাকে দিন, আমি যাবো আজকে। তোমাদের নারায়ণদার গাড়ি নিয়ে আমি একা ড্রাইভ করে আমি বেরিয়ে যাই। এবার আমি রেডি, মানে আমার শরীরটাকে আমি বেরিয়ে এসেছি। আমি জানি আমি যদি ভয় না পাই, ও আমাকে টাচ করতে পারবে না, ছুঁতেও পারবে না। ঠিক সেম কান্নার আওয়াজ। আমার চলো আমার সাথে নিচে যাবো। আমি টর্চ লাইট আমি নিয়ে আসছি আজকে সব, মানে একদম ট্রাউজার পরে, শু পরে বিষে হয়ে আসছে। আমি জানি যে এইসব জায়গাতে যখন ছোটাছুটি করতে হয়, ওই কিটো আর চপ্পল পরে হবে না। আমি কিটো পরে গেছিলাম, পরশু পরে গেছি, ট্রাউজার পরে গেছি, একটা হাফ গেঞ্জি পরেছি, একটা ছোট্ট একটা ব্যাগ নিয়েছি, ঠিক আছে, ব্যাগের মধ্যে মন্ত্রপুত্র জল আছে, আর শরীর বন্ধন করা আছে, টর্চ লাইট আছে, একটা ছোট্ট একটা লোহা আছে, ঠিক আছে। লোহাটা হচ্ছে সিদ্ধ লোহাটা মধ্যে, মানে এটা হলো তোমার ছিন্নমস্তা মন্দিরের যে বলি দেয় না, বলি মানে যে হাতলটা যে হয়, ওই হাতলের একটা লোহা ছুটি গেছিল, ওইটা আমাকে একটা কবচ হিসাবে বানায় দিছিল। আমাকে একটা বলে তুই দেখে নিয়ে যাবি, কোনে যাবি, এইটাকে তুই সাথে নিয়ে যাবি, কিন্তু মনে রাখবি বাথরুম বা টয়লেট যদি করতে যাই সেটাকে নিয়ে ঢুকবি না, কোনো মরা বাড়িতে ঢুকবি না, মানে শুদ্ধভাবে জিনিসটাকে তোকে ঢুকতে হবে, লাল শালু কাপড়ে জড়ানো, ওইটা আমি নিয়ে আসছি। আমি জানি আমাকে তার মধ্যে শরীর বন্ধন করেছে, আমাকে ছুঁতে কেউ পারবে না, এতটুকু তো আমার সাহস ছিল। আমি যাবো নিচে, ওরা কেউ নামলো না নিচে। আমি যখন সিঁড়ি দিয়ে নামতেছি না দাদা, বিশ্বাস করবো না, আমার কানের পাশ দিয়ে শরীরটা একদম ঝনঝনায় উঠলো। আমি এর আগের দিন গেছিলাম, কি বলেছিলাম, প্রচন্ড হিট লাগছে, 45 ডিগ্রি ছিল মিনিমাম। আমার মনে হচ্ছে আমাকে একটা জ্যাকেট পরতে হবে। আর খুব খারাপ ভাবে আমার লাইটটা ব্লিঙ্ক করছিল, টর্চ লাইটটা, ঠিক আছে। তখন আমার একটা জিনিস মাথায় আসলো, যদি কোনো এনার্জি থাকে, এটা তুমি বলেছিলে এবং তোমার থেকে শেখা, এবং বিভিন্ন জায়গা থেকে শুনেছি, এটা নাকি এনার্জি, এরা শোক করে, টানে এরা, ঠিক আছে, ব্লিঙ্ক করছে। আমাদের ব্লিঙ্ক করুক, আমার কাছে একটা রেডিয়ামের লাইট আছে। রেডিয়াম দিয়ে তুই কি করবি? রেডিয়াম তো আবার তুই শুকতে পারবি না। আমি রেডি হয়ে আসছি আজকে আমি। আর আমার মধ্যে যেহেতু আমার অত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে, তো মনে একটা আলাদা রকম আমার সাহস আছে, ঠিক আছে। দুম 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 কাজটা প্রচন্ড জোরে হচ্ছে। আমি যেই নাকি দাদা একটা রুম ক্রস করলাম, মানে আমি কিন্তু 3rd ফ্লোরে ছিলাম, আমি 2nd ফ্লোরের কথা বলছি, ঠিক আছে। একটা রুম ক্রস করে আর একটা রুমে যাবো, কিরকম যেন একটা কালো ছায়া মতো এই রুম থেকে বেরিয়ে ওই রুমে চলে গেল। তো আমি গেলাম, একটা কালো ছায়া মধ্যে পাশ হয়ে গেল, আমার গায়ে সারা শরীর জ্বালায় উঠতে হবে।
আমি রীতিমতো স্টান, আমি বুঝতে পারছি সামনে কিছু আছে। আমি আমি ভাবলাম যে না, আমি আর যাবো না। যদি যাই মানে মনে সাহসে কুলালো না, ঠিক আছে যাই, যদি সামনে থাকে তো আমি নিয়ে যাবো। যেই নাকি আমি টুইস্ট টার্ন নিয়েছি না, একদম মুখের সামনে পিচ্ছিরি দেখতে মনে হয় তার শরীরটা পুড়ে গেছে, ঠিক আছে, মানে ফিউ কয়েক সেকেন্ড সময়টা মনে হয় দাদা একদম ফ্রিজ হয়ে গেছে, একদম ফ্রিজ। চোখের সামনে হালকা এসে ব্ল্যাঙ্ক হয়ে চলে গেল, মানে ফিউ সেকেন্ড, মানে কয়েক ন্যানো সেকেন্ড বলতে পারছো। আমি ভাবলাম যে আমি এখন ব্যাক করবো, আমার আর সাহসে হলো না, ঠিক আছে আমি তো ঘুরবো। যেই নাকি ঘুরলাম সামনে একটা এরকম কালো ছায়া মূর্তি, একদম দেখতে পেলাম একদম টোটালটা পোড়া, মানে মানে উনি হয়তো যেই ছিল হয়তো মানে এটা একটা পুড়েছে। উপর থেকে চিল্লাচিল্লি শুরু হলো, আর দৌড়ে দৌড়ে উপরে উঠলাম। কি বলে কি দাদা দেখো, একটা ইএনটিটি পুকুরটার মধ্যে, ইএনটিটিটা কিরকম আমি তোমাকে বলছি, পাটা বেশ লম্বা, ঠিক আছে তোমার বলে বোঝাতে পারবো না। কি সামনের দিকে ঝোঁকা মানে বুঝতে পারবে, বুড়ি মানুষরা যেরকম করে হাঁটে, হাতে লাঠি দিয়ে যেরকম করে হাঁটে, সেম ভাবে পেছনে হাত দুটো কিন্তু পেছনে, আর চরকির মতন ঘুরছে পুকুরটার মধ্যে, হাওয়ায় মানে পানার থেকে উপরে হাওয়ায় পাটা আছে, ঠিক আছে পুকুরের মধ্যে গোল গোল করে ঘুরছে, আর হচ্ছে এরকম সাউন্ড আসছে তিনতলার উপর থেকে, এরকম এই টাইপের সাউন্ড আসতেছে, ঠিক আছে বিভৎস। মানে ওইখানে যে কজন ছিল সবাই দেখেছে এবং আমিও দেখেছি। ফিউ কয়েক সেকেন্ড ওইখানে একজন ছিল, দাদা চলুন, ওনার হাত টানাটানিতে আমি একবার মাথাটা ঘুরিয়েছি, সেকেন্ড টাইম মাথাটা ঘুরলাম, দেখলাম কিচ্ছু নেই, কিন্তু পুকুরের জলটা ও এথল পাথল করছে, বুঝতে পারলে তো। আবার কান্নার আওয়াজ শুরু, বিভৎস কান্নার আওয়াজ শুরু, এবং তখন এরকম কান্নার আওয়াজ শুরু হলো যে কান্নার আওয়াজ মানে আর নেওয়া যাচ্ছে না। ওইখানে ও দুজন তিনজন কানের মধ্যে হাত দিয়েছে, মানে খুব তীব্র, খুব কানে লাগছে, এবং কান্নার আওয়াজটা আসছে যখন যেখানে দুম করে আওয়াজ হচ্ছিল, মানে একদম সেকেন্ড ফ্লোরের লাস্ট যে রুমটা আছে সেম ওই রুম থেকে আসছে। তখন ওখানকার ওয়ার্কার, দাদা এরকম রোজ হয়, আপনি কেন যাচ্ছেন, ঠিক আছে আপনি কেন নিচে গেলেন, ঠিক আছে রেগে গেছে, ঠিক আছে আমরা কোনোদিনও কোনো আওয়াজ করি না, নিচে এরকম হয়, এর থেকে আরো ভয়ানক চিল্লা হল্লার আওয়াজ পাওয়া যায়, আমরা কোনো রকম রিয়াকশন দিই না, আপনি কেন নামতে গেলেন দাদা। মানে উল্টো ওরা তখন আমাকে বকাবকি করছে, তো ওদের প্রাণের ভয় আছে, বুঝতে পারলাম। আমাকে যেতে দাও, আমি যাবো, আমি দেখবো যে ওখানে কি আছে। বলছে না দাদা আমি যেতে দেবো না। আর কি আওয়াজ, বিভৎস আওয়াজ দাদা, বিভৎস, চিন্তা করতে পারবে না যে এইরকম মানে এত জোর এত আওয়াজ হয় না। তো ওখান থেকে একজন দাদা চলুন আমিও যাবো আপনার সাথে, কিন্তু আমি আপনাকে ছাড়বো না। দেখতে মতন গেলাম, দেখতে পাচ্ছি একটা ছায়া মূর্তি, এটা কোনো মহিলাই হবে, মানে তার যে ছায়ার যে বডির শেপটা দেখে আমি বুঝতে পারছি এটা কোনো মহিলা, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর খুব বাজে গন্ধ, কনস্ট্রাকশন বিল্ডিং এ এরকম একটা বাজে গন্ধ হওয়া, কিছু মরে পচে গেলে যেরকম গন্ধ হয় এরকম গন্ধ, নাকে রুমাল দিতে বাধ্য হলাম। ছায়া মূর্তিটা দেখি নিচে হেলান দিয়ে বসে আছে রুমটার মধ্যে, শুধু দাদা পাটা দেখা যাচ্ছে, পাটা ক্লকওয়াইজ পাটা ঘুরছে। সেকেন্ড টাইম আমরা যখন পিছনে ঘুরলাম, আমরা এখন চলে যাব, কেন জানি না আমার মনে হলো আমি চলতে পারছি না, স্লো হয়ে গেছে, মানে সময়টা ফ্রিজ হয়ে গেছে, বা যেরকম মুভি ফ্লেকশনের মধ্যে যেরকম দেখায় যে স্লো মোশন দেখায়, ওরকম স্লো মোশনে হচ্ছে। আমার সাথে যে ওয়ার্কারটা ছিল সে বলে দাদা পিছনটা দেখুন, তোমাকে পজিশনটা আমি তোমাকে ঠিক বলছি, বুক আর মাথাটা, আর ধরো কেউ শুয়ে আছে, মানে উপর হয়ে শুয়ে আছে, ঠিক আছে হাত দুটো সামনে, বুক মাথার থেকে বুক পর্যন্ত মাটিতে রাখা, কোমর থেকে পা পর্যন্ত মানে মানে উপর হওয়া, বুঝতে পারলে মানে পজিশনটা বুঝাতে পারলাম কি? অমন করে আমাদের দিকে তেড়ে আসছে,
মানে ওই সময়টা যে আমরা যে কিভাবে আমরা যে দোতলায় উঠলাম একমাত্র ঈশ্বর জানে। মানে কিচ্ছু জানি না, মানে চোখ টস্টার সব বন্ধ। বিভৎস পিক আপে আমাদের দিকে তেড়ে আসছে, উপরে সব হাল্লা হয়ে গেল। নারায়ণদাকে আমি ফোন করলাম, আমার আগে ওয়ার্কাররা ফোন করলো যে দাদা এই ব্যাপার হয়েছে। নারায়ণদা বললো তুমি থাকো আমি আসছি। নারায়ণদা আরেক দুজন বন্ধুকে নিয়ে এলো। আমি বললাম নারায়ণদা নিচে মানে উপরে উঠবেন না। নারায়ণদা আওয়াজ পাচ্ছে উপর থেকে বিভৎস কান্নাকাটির আওয়াজ হচ্ছে। নারায়ণদা তারপরে এলো উপরে, তাও লোকজন এসে করে উপরে এলো। তখন নারায়ণদা সবার সামনে স্বীকার করলো টিক 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 আমার শরীরটা দাঁড়িয়ে উঠছে। এখন যখন ওই বিল্ডিংটা যখন ভাঙে, মানে ওই পোড়া ঘরটা যখন ভাঙে, তো ভেতরে একটা চারকোনা একটা পাকা একটা কবরের মতন পেয়েছিল, বুঝতে পারলে? ওটা কোনো কবর ছিল, ওটা কোনো মানে একটা নয়, ওখানে 4-5টা এরকম কবর ছিল। ঠিক আছে, এবার কবর গুলাকে উনি তো জেসিবি দিয়ে কাজ করেছে, কবর গুলো তো ফেটে গেছে, ভেঙে গেছে, কবেকার কবর। তো উনি এগুলো মাটি মুটি চাপা টাপা দিয়ে, উনি তো কন্ট্রাক্টর মানুষ, ওনার তো কাজ কন্ট্রাক্টরই করা, উনি কার মাথায় কে আছে এগুলো। কিন্তু একটা বাড়ি ছিল, বাড়িটা কিন্তু পোড়া বাড়ি, আমি কিন্তু আগেও বলেছি এখনো বলেছি। দাদারা কিন্তু উপরে, দাদা 2 বন্ধু নিয়ে দাদা উপরে, নিচের থেকে নারায়ণদা বলে ডাকছে। সকলে শুনেছি, আমরা ওখানে 24 জন ছিলাম, 24 জন শুনেছি। সে বৌদি ডাকছে নারায়ণদাকে, গো তুমি বাচ্চা মেয়েটাকে ফেলে তুমি চলে এলে, আসো নিচে আসো। নারায়ণদা বলল কি? আমি বললাম এটা কিছু না, সে নিচে নামবেন, আপনাকে মেরে দেবে। আপনি যা ক্ষতি করার এদেরকে ক্ষতি করে দিয়েছেন। মানে এখানে তো কোনো এন্টিটিরা ছিল, জাগিয়ে তুলেছে নারায়ণদা। মানে বুঝতেই পারছো, তোমার বাড়িতে যদি কেউ ভাঙচুর করে তুমি তো সাধারণ করবেই। আমি বললাম যে এখন কি করা যায়, চুপচাপ থাকুন, ভোর হবে তারপরে আমরা বেরোবো। আমার কাছে যে সেগুলো ছিল, জলগুলো ছিল, সেই জলগুলো দিলাম। কাজ টাজ টোটাল বন্ধ, সবাই মিলে গুটিয়ে বসে আছে। নিচে বিভৎস আওয়াজ, বিভৎস চিল্লা হল্লা হচ্ছে, মানে ভেঙে ফেলবে। কিন্তু একটা জিনিস দেখছি, দাদা উপরে উঠছে না, এনটিটিটা লাস্ট সিঁড়ি পর্যন্ত আসছে, ঠিক ওরকম ভাবে সবাই দেখেছে, হাও মাও করে কাটছে ওয়ার্কাররা। ভোর হলো, যে নাকি তুমি মোটামুটি 5টা বাজলো, দিনের আলো ফুটলো, একদম নিস্তব্ধ, আর কিচ্ছু নেই, পরিষ্কার। সবাই মিলে সেকেন্ড ফ্লোরটা পুরো ঘুরলাম, পুরো রুমটা ঘুরলাম, কিচ্ছু নেই। যে যার মতন ওয়ার্কার গেল, সেদিন কাজ বন্ধ, তালা, ওয়ার্ক সাইড তালা। ওই দিনই গেলাম আসামে গেলাম এই কারণে, কামাখ্যাতে গেলাম এই কারণে, কারণ আমি জানি যে এর উপকার কি করতে হবে। আমি বুঝে গেছি যে নারায়ণদার মেয়ে যে অসুস্থ, কেন অসুস্থ হয়েছে এটাও আমি বুঝে গেছি। কোনো কিছু না কোনো কিছু নারায়ণদার পেছনে নিয়ে এসেছে। হ্যাঁ, কিছু না কিছু তো আসছে। কারণ নারায়ণদার মেয়ের প্রচন্ড পেটে ব্যথা আর বুক ব্যথা। নারায়ণদার মেয়ে শুধু একটা কথা বলছে যে মা আমার বুকটা খুব ভারী লাগছে, মানে আমার বুকে মনে হচ্ছে বুকে যেন কেউ চেপে বসে আছে। এই জিনিসটা আমার সাথে হয়েছিল, আমি এই জিনিসটা ক্যাচ করে নিয়েছি। আমি ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে সবকিছু বিষয় বৃত্তান্ত বললাম। বলার পরে উনি বললো যে জায়গাটা আপনি কেন কিনেছেন? জায়গাটা যে আপনি কিনেছেন জীবনে সব থেকে বড় ভুল করেছেন। যে কেন? যে এখানে ছিল ওখানে 7টা তোমার ইএনটিটি আছে, ওখানে একটা আছে, ওটা বললো একদম ডাইরেক্ট, বললো পিশাচ আছে একটা। ঠিক আছে, একটা পিশাচ আছে, ওটা জলপিশাচ বলে। ঠিক আছে, জলপিশাচ আছে ওখানে, সুইসাইড করা হয়েছে, মানে খুন করে ওই বাড়িটার মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং একটা ডেড বডিকে জলে ফেলা হয়েছে, সেই ডেড বডিটাই জলপিশাচের তৈরি হয়েছে। বলে ওই বাড়ির বাস্তু সব থেকে বেশি খারাপ। কন্ট্রাক্টররা তো এগুলো তো দেখে না, রড পাবে সস্তায় পাইলো, আমি এখানে বানাবো, কামাবো, বাস শেষ। বললো যে ওখানে কাউকে মেরে ওখানে কবর দেওয়া আছে, ওখানে বলে দিল ওখান থেকে। আর ওগুলো জেসিপি দিয়ে ভেঙেছে, আর ওই গাছটাকে কাটার চেষ্টা করেছিল। ওই গাছটার মধ্যে ওই সেগুলো থাকে, এনটিটি গুলো থাকে।
ওটা ওদের বাসস্থান, ওটা তুমি কাটতে পারবে না। ওকে যে কাটতে যাবে তার বংশ ধ্বংস হয়ে যাবে, একদম পরিষ্কার কথা, রক্ত বমিয়ে মরে যাবে। হ্যাঁ, 7খানা এন্টিটি আছে এবং এক একজন এক এক রকম, ঠিক আছে? এরা কেউ ভালো নয়, বহুত বছর ধরে আছে, এরা কেউ ভালো নয় এবং এদেরকে আমি মুক্ত করতে পারবো না। মানে আমি যদি এখন বলি যে দাদা আমাকে ওই জায়গাটা পরিষ্কার করে দিন, মানে পবিত্র করে দিন, ওখানে তো আমি এত টাকা পয়সা খরচা করেছি, এখন আমি কি করে করবো? তখন বলছি এটা আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, মানে যেই সেটা আছে, যেই এন্টিটিটা আছে, সেই এন্টিটিটা আমার দ্বারা সম্ভব না। তুমি একটা জিনিস কাজ করতে পারে, মানে জলপিশাচ যেটা আছে, মানে সেটা হলো সব থেকে বেশি পাওয়ারফুল, মানে উনি ওটাকে সরাতে পারবে না। বাকিগুলোকে না হয় কোনো রকম ভাবে করে দেবে, কিন্তু ওটাকে সরাতে পারবে না, ওটাই হলো মেন। এবং ওই ওই কটাকে জলপিশাচটাই তোমার হচ্ছে ইসে করে, কন্ট্রোল করে। এবং আমি বললাম না যে জলগুলো ভাইব্রেশন হতো, যেগুলো বললাম, ওরা জলপিশাচটাই ছিল, ঠিক আছে? আর গাছ বললো যে তুই গাছটা কাটার চেষ্টা করেছিলি বলে তোর মেয়ের আজকে এই অবস্থা। ওর বাড়িতে একটা এন্টিটি আছে, নারান্দার বাড়িতে, তাও বলে দিল কোথায় আছে সেটা। ওর মেয়ের যেই মানে মানে ওনার মেয়ের সেটা বলি, মানে নারান্দা মানে মেয়ের রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে, বড় লোক তো, কন্ট্রাক্টর তো খুব সুন্দর করে মেয়ের রুম বিশাল বড় করে সাজিয়েছে। দক্ষিণ দিকের উপরে একটা পট আছে, মানে তোমার ওটা কি বলে, ওই যে ফুলদানি টাইপের থাকে না, ওই পটটার ওই কোনায় অল্প একটু জায়গা ফাঁকা আছে, ওই ফাঁকাটার মধ্যে আছে, ঠিক আছে? কারণ ও যখন চিনচুয়াটা যখন চালিয়েছিল, ঠিক আছে, তখন ও আঘাত পেয়েছিল ওই জায়গাটাতে, ও তখনও ছিল এবং ওই টাইমে ওই ব্লেডটা চালিয়েছে, ঠিক আছে? তো এটা নারান্দার বাড়িতে, নারান্দার পিছু পিছু এসছে, এটা এসে সব থেকে কমজোর পেয়েছে ওনার মেয়েকে, তো মেয়ের উপরে অ্যাটাক করেছে। নারান্দার বাড়ি ওখান থেকে বসে বন্ধন করে দিল। বন্ধন করে দেওয়ার পর এন্ট্রিটাকে টেনে নিয়ে চলে এসছে ওখান থেকে। আপনার মেয়েকে ফোন করে দেখুন যে আপনার মেয়ে এখন ঠিক আছে। হ্যাঁ, নারান্দা ফোন করলো, বললো মা শরীর কিরকম আছে? বাবা এখন ভালো আছে, শরীরে আর ব্যথা নাই। তখন নারান্দা বললো যে আমি কি করবো, আমার এই অবস্থা, এত টাকা পয়সা মার্কেট থেকে লোন নিয়েছি, বুকিং নিয়েছি, এই দাদারও রডের টাকা পয়সা পায়, আমি কি করবো আমি এখন? ঠিক আছে, তুমি তো কোনো পয়সা করতে পারবে না, তবে আমি তোমাকে একটা ঠিকানা দিতে পারি, তুমি যদি যেতে পারো তাহলে যাও। আসাম মায়াং শহর বলে একটা শহর আছে, ঠিক আছে? একমাত্র মায়াঙে যদি তুমি যাও তাহলে তোমার ওখানে একজনের নাম দিল, তাহলে উনি করতে পারবে, এটা আমার দ্বারা হবে না। তুমি যদি এরপর থেকে তুমি যদি কাজ যদি করো গায়ের জোরে, কাজ করলে কাজ করতে পারো, ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা কোনো কাজ করো না। আর রাত্রিবেলা ওখানে যে থাকবে তাদের হবে প্রবলেম। আমি নারান্দাকে একটা কথা বললাম, নারান্দা আপনি যদি এটা করেন, ভবিষ্যতে আপনি যে ফ্ল্যাটটা মারাচ্ছেন, যারা থাকবে তারা থাকতে পারবে না, এটাকে মুক্ত এখনই করতে হবে। পরে বললো যে এই মুহূর্তে তো মায়াঙে এরকম করা অবশ্যই অসুবিধা হবে, তো সেই ভদ্রলোককে যদি আনা যায় তো খুব ভালো হয়। তো বেশ আমরা টাকা পয়সা আছে, গাড়ি পাঠিয়েছে, সেখান থেকে ভদ্রলোক এসে ওই জায়গায় গেছে। ওই জায়গায় ঢুকা মাত্রই সন্ধ্যাবেলায়, এবং উনি সন্ধ্যাবেলা সেটা ঢুকবে না, ঢুকা মাত্রই 8-9 রকমের গলা, তার মধ্যে 2টা বাচ্চার গলা পেয়েছি, একটা বড় পুরুষ মানুষের গলা পেয়েছি, আর বাকি সব মহিলা চিৎকার করছে, চিৎকার মানে রুদ্র, মানে চিৎকারটা কিরকম টাইপের চিৎকার, অন্তম বলছে চিল্লাচ্ছে, এই টাইপের চিৎকার করছে। চারপাশ থেকে সাউন্ড আসছে। 3 তলার উপর থেকেও এখন সাউন্ড পাচ্ছি, আমি গ্রাউন্ড ফ্লোরেও সাউন্ড পাচ্ছি, পুকুরের ওই পাশে সাউন্ড পাচ্ছি, যেখানে র মেটেরিয়ালস পড়ে আছে ওই কোনাটা দিয়েও আমি আওয়াজ পাচ্ছি। ওখান থেকে 2টা মাটি নিল উনি, মাটি নিয়ে কি জানি মন্ত্র করলো, মন্ত্র করে ওখানে ফেলে উনি ব্যাক করলো, বললো কালকে এখানে যজ্ঞ করতে হবে। যদি এখানে যজ্ঞ করা যায়, যদি পসিবল হয়
তাহলে এটা মুক্ত হবে, নাহলে মুক্ত হবে না। আর এখানে যে আছে, এখানে যে অনার ছিল, মানে আগে যে ছিল, যার জায়গা ছিল, তাদেরই কোনো রিলেটিভ ওইটা জলপিশাচ হয়ে আছে, মানে ওদের মধ্যে কেউ না কেউ ওইখানে কোনো কিছু একটা গড়বড় করেছে, ঠিক আছে। আর বাকি ডেড বডি গুলো কি আছে না আছে ওটার বিষয় বৃত্তান্ত এখনো জানা যায়নি, এবং সেই সম্পর্কে কোনো রকম তথ্য আমাদেরকে বলে উনি, ঠিক আছে। যোগ্যতা হয়েছিল এবং আমি ছিলাম না সেই সময়, আমার থাকার মতন আমার শরীরের ক্যাপাসিটি ছিল না, আমার মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমি, ঠিক আছে। আমি ছিলাম বাইরে ছিলাম, আমি ওই যজ্ঞের মধ্যে আমি ঢুকতে পারিনি, মানে ওই পরিবেশে আমি ঢুকতে পারিনি। আমাদেরকে এক জায়গায় বেঁধে দিয়েছিল, বলেছিল যে এই গন্ডির মধ্যে থাকতে, ওই ভেতরে আমি ঢুকতে পারিনি, মানে সেকেন্ড ফ্লোরে ওই রুমটার মধ্যে যজ্ঞটা হয়েছিল, তো ওই যজ্ঞটার মধ্যে হতে পারিনি, কারণ আমাকে ওয়ারেন্টি করে দিয়েছিল যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হবে, বিভিন্ন নামে ডাকবে, এবং যদি কেউ দুর্বল থাকো বা কিছু থাকো তার উপরে হ্যাভি মানে ইসে হতে পারে, মানে পজেস হতে পারো এবং অ্যাটাকও করতে পারে, মৃত্যু হতে পারে। তখনই বুঝে গেছে যে এদেরকে উচ্ছেদ করার জন্য এসছে, এই জন্য তখন ওই চিৎকারটা দিয়েছিল, খুব বীভৎস চিৎকার দাদা, আমি এখনো কানে বাজছে, মানে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে এখন আমার কানে বাজছে, ঠিক আছে। আমি খুব ইজিলি, আমি ফ্লুয়েন্টলি আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু এটা ইজি নয়, এটা ওই সিচুয়েশনটা খুব খুব আনইজি, এবং আমার এখনো লাগছে, আমি তত্তর করে ঘামছি, ঠিক আছে। আমারও পরিবেশটা কেন জানি না, আমি যখন যে রুমে বসে আছি, আমি আমার বেলকনিতে বসে পরিবেশটা কিরকম জানি না, আগের মতন আমার এখন আমার শরীরটা ভারী ভারী হয়ে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। তো উনার যে একটা সাধক ছিল, ওই সাধক কিন্তু মানে ওটা ওইখান থেকে এসে বলেছে, আমরা তো সবাই বাইরে ছিলাম, যে মাইন্ড থেকে যে আসছিল তার এক সাধকের কিন্তু পায়ের মধ্যে ধরে টেনে নিয়ে পুকুরে নিয়ে চলে গেছিল, এবং সে যখন ফিরে আসে তার বুক থেকে আরম্ভ করে পা পর্যন্ত টোটালটা ছোলা ছিল, রক্ত পড়ছে, তারপরে মুক্ত হয়। এখন ওখানে আপাতত ইসে আছে, মানে কাজকর্ম হচ্ছে ওখানে, আপাতত হাউজিং আছে, এখন সব ঠিক আছে। ওই গাছটাও কাটা হয়েছে, পরিবেশ তারপরে শান্ত হয়, ঠিক আছে। যেহেতু আমরা ভিতরে ঢুকতে পারিনি, মানে আমাদের সাহসে হয়নি, মানে কি কি অ্যাক্টিভিটি হয়েছিল সেই সব অ্যাক্টিভিটি গুলো আমি বলতে পারিনি, শুধু একটা অ্যাক্টিভিটি বলেছে, এবং তাকে নিয়ে আমরা হসপিটালে যাই। তার কপাল ছুলে গেছে, নাক ছুলে গেছে, ঠোঁট ছুলে গেছে, বুক বলতে তার বুকে কিছু নেই। সেকেন্ড ফ্লোর থেকে ওকে টেনে হেঁচড়ে নিয়ে ওকে এত বড় প্রপার্টি ছেঁচড়ায় নিয়ে চলে গেছে দাদা, মানে এখন একদম মুক্ত, এখন ওখানে ঠিক আছে, ভালো আছে জায়গাটা, কোনো অসুবিধা নেই। এবং আমি কিছু কথা বলতে চাই, যে যারা যখন কোনো প্রপার্টি কিনছো, আমি সব দর্শকদের শ্রোতা বন্ধুদের বলতে চাই যে প্লিজ আগে একবার মানে মানো চাই না মানো, বাস্তু হোক বা জমিটা ভালো আছে নাকি, ঠিক আছে, শুদ্ধ আছে নাকি, আমি বলবো যে একবার এত টাকার দাম, এত খাটনি পয়সা আপনাদের সবার, ঠিক আছে, আমি মনে করি একবার একটু দেখিয়ে নিয়ে তারপরে ভূমি পূজন করে তারপর সবকিছু করাটা হবে। সো এটাই ছিল আজকে আমাদের এক্সপিরিয়েন্স। এরকম আরও অনেক এক্সপিরিয়েন্স শোনার জন্য স্ক্রিনে দুপাশে থাকা ভিডিও বক্সে ক্লিক করুন এবং আমাদের ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।